আজ থেকে শুরু হলো ভোটের জমজমাট প্রচারণা। সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সেই জেলা থেকে আসন্ন নির্বাচনের প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা 15 আসনে শরীকদের নিয়ে সমাবেশ করে ভোটের প্রচারণা শুরু করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ওই আসন থেকেই লড়বেন। জমজমাট প্রচার চলছে দেশ জুড়েই। প্রার্থীরা প্রতীক হাতে যাচ্ছেন ভোটারের দুয়ারে। অলিগলি রাজপথে দেখা যাচ্ছে মিছিল, শোডাউন। ভোটের সরব মাঠকে দর্শকের সামনে উপস্থাপন করতে আজকের ভোটের ট্রেন কথা বলবে প্রচারণা শিরোনামে। আর পুরো আয়োজনে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। প্রচারণা নিয়ে আজকের আয়োজনে আমরা মূলত তৃণমূলের ভোটের আমেজের কাছে পৌঁছাতে চেষ্টা করব। যোগ দেবেন তৃণমূলের বিশেষজ্ঞ, সুশীল সমাজ প্রতিনিধি। তবে শুরুতেই শুনে নেব ভোট রাজনীতি নিয়ে শীর্ষ রাজনীতিকদের বক্তব্য। আজ ঢাকা 15 আসনে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক হ্যাঁ পক্ষে ভোট চেয়েছেন। জামাত আমির কথা বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তার দলের পরিকল্পনার কথা। আর তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্মরণ করে দিয়েছেন বিগত আমলের জুলুম নির্যাতনের স্মৃতি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোন জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি। আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। ফলে নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা এখনো মুখে বলে যাচ্ছি, আমরা এখনো মাঠে নামি নাই। কারণ আমরা মাঠে নামবো নির্বাচনের জন্য, আমাদেরকে আন্দোলনের দিকে নামতে বাধ্য করবেন না। দর্শক, যাচ্ছে একটি বিরতিতে, ফিরে এসে জানাবো তৃণমূলের প্রচারণার খবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের ভোটের ট্রেন কথা বলছে প্রচারণা শিরোনামে। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই প্রান্তিক অঞ্চলের প্রচারণার খবর। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। আপনার কাছে যেতে চাই, আপনার আসনে তো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। সামগ্রিকভাবে কুমিল্লার প্রচারণাটা কিভাবে শুরু হলো আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ লিমন। কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে গ্রামীণ এলাকা থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিশেষ করে কুমিল্লার যে কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি মেঘনা উপজেলায় সেখানে প্রান্তিক মানুষকে সাথে নিয়ে প্রচারণা শুরু করেন। তাছাড়া জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোতাহের, তিনিও চট্টগ্রামে প্রচারণা শুরু করেন। হাসনাত আবদুল্লাহ তার নিজ প্রচারণা এখনও শুরু করেননি। তো আমাদের সাথে এই প্রচারণা এবং বিকেলে আরেকটি সহিংসতার ঘটনা ঘটেছে হোমনায়, যদিও এটি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো কুমিল্লার দুইজন বিশিষ্টজন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লার সভাপতি বদরুল হুদা জিনু। প্রচারণা শুরু হয়েছে এবং প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কি দেখছেন পরিস্থিতি এবং কি পরামর্শ অথবা আপনাদের পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। এখন টিভির ভোটের ট্রেনে অনুষ্ঠানমালা আমাকে আমন্ত্রণ জানাবার জন্য যারা দেখছেন এবং শুনছেন সকল শ্রোতা এবং দর্শকদের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা বেশ আনন্দ এবং উচ্ছ্বাসের সাথেই আজকের ভোটের যে প্রচারণা অনুষ্ঠানের প্রথম দিন সেটা অবলোকন করলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে এলাকাটায় থাকি, কুমিল্লা শহরের সিটি কর্পোরেশন এলাকায়, আমি সন্ধ্যায় দেখলাম দুটি দলের সমর্থকরা খুব উল্লাসধ্বনির সাথে তাদের মার্কা উচ্চারণ করছে ছন্দময় তালে তালে, যেটি আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ অনেক বছর যাবতীয় এইরকম একটি আবহ
নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা আমি আর দেখতে পাইনি। যদিও নির্বাচন হয়েছে, নির্বাচনের নিয়মে, কিন্তু এই আনন্দ এবং উচ্ছ্বাসের জায়গাটি কিন্তু ওই রকমভাবে দেখিনি। আর নির্বাচন আসলে পরে এই ধরনের কিছু প্রার্থীদের মধ্যে বা সমর্থকদের মধ্যে কিছু কলহ বিগ্রহ, এটাও একটা অংশ বিশেষ আমি মনে করি। কিন্তু সকলেই পছন্দ করতেছে যে অন্তত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক উত্তরণে তারা অংশগ্রহণ করবে এবং নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাদের লেভেল প্লেয়িং ফিল্ডটি যাতে করে আরও মসৃণ হতে পারে সেই জিনিসটা তারা খেয়াল করছেন। এবং আমার কাছে মনে হয় এবার এই সমস্ত নির্বাচনে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন আছে, আমরা মনে করি প্রত্যেকটি আসনেই আমাদের যে দুটি জোট গঠিত হয়েছে এবার নির্বাচনে, দুটি জোটের মধ্যে প্রার্থীদের, মনোনীত প্রার্থীদের মধ্যেই বেশি করে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করি। এবং আমরা যতটুকু জানি এবার কুমিল্লায় কিন্তু দুটি আসনে মানে বিএনপির জোটের দুজন প্রার্থী তাদের নমিনেশন এখনও নিশ্চিত করতে পারেননি। তারা যারা আপিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন, একজন মঞ্জুল হাসান মুন্সি, একজন হচ্ছেন আব্দুল গফুর ভুইয়া। তো কাজেই এগুলি নির্বাচনের প্রক্রিয়ার অংশ বিশেষ। এবং আমারও মনে হয় যে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য যে আচরণবিধিগুলি আছে এবং অন্যগুলি রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেগুলি প্রক্রিয়ার সময় বাধাগ্রস্ত হয়েছিল এবং সেগুলি দেখলাম পরবর্তী যে ওইখানে বাতিল হয়েছে। অর্থাৎ আমরা যারা ঋণগ্রস্ত বা ঋণ নিয়ে পরিশোধ করতে চায়নি, শুধু নির্বাচনের সময় আসলে এই সমস্ত বিষয়গুলি করে, এর মধ্য দিয়ে কিন্তু তারা নির্বাচনে যে হলফনামাটা দেয় এটা কিন্তু আরও প্রকাশ্যে প্রচার করবার জন্য নির্বাচন কমিশন থেকে ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে প্রার্থী বাছাইয়ের জন্য আমরা বুঝতে পারতাম যে এই প্রার্থীটি নিজেই ঋণগ্রস্ত এবং ঋণ সরকারি যে টাকাগুলি সেগুলি নিয়ে আর পরিশোধ করতে চায় না, তাকে আমি আমার প্রতিনিধি নির্বাচন করবো কিনা এই ধরনের একটি চিন্তা আমার মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যে আমি প্রবেশ করতে পারতাম। এটা একটি ভালো দিক হতে পারত। ধন্যবাদ। কুমিল্লায় 11টি সংসদীয় আসনে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই নির্বাচনে পোস্টার লাগানো নিষেধ। আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ছে এবং এআই এর ব্যবহারের মাধ্যমে কিন্তু অনেক ভুল বার্তাও ছড়াচ্ছে। এটাকে নির্বাচনী প্রচারণায় কিভাবে থ্রেট মনে করছেন কিনা, অথবা মানুষকে বিভ্রান্ত করা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? কথা বলছি মানবাধিকার কর্মী আলী আকবর মাসুমের সাথে। একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রযুক্তি এখন যেমন ভালো কাজের জন্য ব্যবহৃত হয়, একইভাবে আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেখলাম এআই এর নতুন প্রবেশ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত মাধ্যম আছে সেগুলোতে নানাভাবে অপতথ্য এবং বিভ্রান্তিমূলক নানা তথ্য প্রার্থী, ব্যক্তি কিংবা পার্টি কিংবা দেশের নামে প্রচার হচ্ছে। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি মনে করি কুমিল্লা সহ বাংলাদেশের মানুষ এটা ইতিমধ্যেই এই বার্তাটি পেয়ে গেছে এবং যে কারণে এই সমস্ত অপতথ্য কিংবা যেরকম গুজব রটানোর বিষয়গুলো আছে তার বাইরে গিয়ে একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার দিকেই কিন্তু এগোচ্ছে। তার প্রথম ধাপটি গতকালকে আমরা লক্ষ্য করলাম, যখন প্রতীক বরাদ্দ হয়েছে তার মধ্য দিয়ে একটা সুশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে কিন্তু কুমিল্লা জেলায় সকল প্রার্থী তাদের প্রতীক বুঝে নিয়েছেন এবং আজ থেকে তারা ধারাবাহিকভাবে তাদের প্রচার কার্যক্রম শুরু করেছে। আমি অত্যন্ত অভিনন্দন জানাই কুমিল্লার সকল প্রার্থী এবং কুমিল্লা সদরে যারা আছেন। তারা যদি আন্তরিকভাবে নির্বাচনটিকে সুস্থ এবং শান্তিপূর্ণ একটি ধারার মধ্য দিয়ে এগোবার একটি চিন্তা তাদের মনে না থাকতো, তাহলে হয়তো তারা এই সুন্দর শুভ সূচনাটা করতে পারতেন না। এবং এর মধ্য দিয়ে আমি মনে করি তাদের একটি আন্তরিক এবং সদিচ্ছার প্রমাণ দিয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয় এবং নির্বাচন কমিশন কার্যালয় পূর্ব থেকে অত্যন্ত সুন্দর প্রস্তুতি নেওয়ায় কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকমের অসুবিধা ছাড়াই প্রার্থীরা তাদের সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে আজকে তাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছে। আজকের যে চিত্রটি আমরা দেখলাম, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই চিত্রটি দেখতে পাবো। আমরা সবার কাছে সেটাই আশা করতে চাই এবং এর মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে আজকে যেটা দেখছি সেটার খুব বেশি একটা ব্যত্যয় ঘটবে না, যদিও ইতিমধ্যে দিয়ে একটি ছোটোখাটো ঘটনা কুমিল্লায় ঘটেছে। অবশ্যই একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাদেরকে। কুমিল্লার প্রান্তিক মানুষের ভোটের উৎসব প্রচারণা সেগুলো নিয়ে কথা বলছিলেন দুজন রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ খালিদ। দর্শক, এ পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে।
বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজ আমরা কথা বলছি প্রচারণা নিয়ে, এবং এই প্রচারণার খবর জানতে এখন আমরা যেতে চাই সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। দেখতে পাচ্ছি যে আপনার আশেপাশে অনেক নেতা এবং সমর্থকরাও রয়েছেন নিশ্চিত, এবং তাদের চোখে কিন্তু এক ধরনের ক্লান্তির ছাপ, সেটি হয়তো প্রচারণার জন্যই। আপনার মাধ্যমে জানতে চাই যে প্রচারণা সৈয়দপুরে কিভাবে শুরু হলো, আর আচরণবিধি যে ব্যাপারটি এবার কি মানার প্রবণতা বেশি, নাকি আগের মতো লঙ্ঘন দিয়ে শুরু হয়েছে প্রথম দিন? লিমন, আজকেই কেবল প্রচারের প্রথম দিন, গতকাল প্রতীক বরাদ্দের পর তো অনেক দিন পর আসলে ভোটের যে আমেজ সেটি লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যেই যে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছেন তাদের নিজেদের স্টাইলে বা নিজেদের যেসব রীতিনীতি অনুযায়ী। তো আমরা এই যে প্রচারণার যে প্রথম দিন গেল সেটি নিয়ে কথা বলার জন্য আমার ডান পাশে আছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, এবং আমার বাম পাশে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সৈয়দপুরের উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তো আমি শুরুতেই একটু রাজনৈতিক জেলা বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক লিটন, এম এ পারভেজ লিটন, তার কাছে জানতে চাই, জনাব লিটন, আজকে তো শুরু হলো প্রচার, তো প্রচারটা আসলে এই প্রথম দিন হিসেবে আপনার কাছে কেমন মনে হলো? সামনের দিনগুলোতে কিভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে নির্বাচনের প্রচারণার প্রথম দিন। আসলে দীর্ঘ 15 বছর আমাদের দেশে নির্বাচনটা আসলে খুব অসৎ উপায়ে হয়েছিল, যার কারণে নির্বাচনের যে ফিলটা সেটা কিন্তু জনগণ কিন্তু এখনও সেইভাবে বুঝতে পারেনি। তবে আমি মনে করতেছি আজকে যে প্রথম দিন প্রচারণা শুরু হলো, আমরা সরকারি আইন যে সকল নিয়ম শৃঙ্খলা রেখে আমরা মাথায় রেখে আমরা কাজ শুরু করেছি। আমরা আজকে ধানের শীষের প্রতীকের আমরা বিভিন্ন জায়গায় বাজারে আমরা ধানের শীষের প্রতীকে আমরা সুন্দরভাবে আমাদের লিফলেট বিতরণ করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যে কাঙ্ক্ষিত অনেক দিনে যে তারা ভোট দিতে পারে নাই, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা যে আনন্দ উচ্ছ্বাস আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এই প্রচারণা আমার মনে হয় ডে বাই ডে আরও ভালোর দিকে যাবে, এবং মানুষের মনে যে ক্ষোভ, এবার আমার মনে হয় সেই নির্বাচনের সকল কিছু এই ভোটের মাধ্যম দিয়ে জনগণ ভোট দিবে, এই প্রত্যাশা আমি করছি। ধন্যবাদ জনাব লিটন আপনাকে। এবার আমি একটু জানতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মাজহারুল ইসলামের কাছে। আচ্ছা, এইবার তো পোস্টার যে আমরা বরাবর দেখি যে পোস্টারের একটা ব্যাপার থাকে, সেই পোস্টার এবার নিষেধ করা হয়েছে, তো এতে করে আসলে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। এখন টিভির মাধ্যমে সারা দেশের দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। পোস্টার যদি লাগাতো, পোস্টার লাগাইলে যেমন ভালো আছে ওইরকম একটা খারাপ দিকও এর আছে। বিভিন্ন জায়গা দখল হয়ে যাওয়া এবং পোস্টারে ছেয়ে যায়, পোস্টার জনগণ ভালো দেখতে পারে না, পোস্টারের উপরে পোস্টার লাগানো থাকে। তো পোস্টার ছাড়াই এবার যেহেতু একটা নির্বাচন, এই নির্বাচনটা অনেক আগে থেকেই আমরা জানি যে একটি ঈদের আমেজে নির্বাচন হবে। সৈয়দপুর উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামী কাল রাত 12:01 যখন ব্যানারগুলো প্রতিটা ওয়ার্ডে টানানো হয়, তো তখন মনে হলো যে একটা ঈদের আমেজ। এই ব্যানার টানানো এবং বিভিন্ন ফেস্টুন লাগানো আর নির্দিষ্ট কিছু বিলবোর্ড, এগুলোতে রাত 12:01 পরে মনে হলো যে এগুলো ঈদের আমেজ মনে হচ্ছিল। পোস্টার নাই এরকম কথা কেন জানি আমার এই প্রথম দিনেই মনে হচ্ছে পোস্টারের আসলে প্রয়োজনও মনে হয় নাই। পোস্টার ছাড়াই নির্বাচন এবং প্রচারণা। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, এই যে নির্বাচনী যে আচরণ বিধিমালা, আপনার কি মনে হয় যে এবার সব দল সেই বিধিমালাটা মেনে সুষ্ঠুভাবে প্রচারণাটা করতে পারবে বা করবে, এরকম আপনার কিছু মনে হয়? এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী এই এলাকায় সবচেয়ে ভোটের মাঠে প্রভাবশালী। তো আমি এখন পর্যন্ত যেটুকু দেখতেছি নির্বাচনী প্রচারণায় অনাকাঙ্ক্ষিত ছাড়া কোনো রকমের প্রচারণায় কোনো বিধিনিষেধে কোনো ব্যাঘাত ঘটবে না। আর বিএনপিতে যারা আছে, এখানে যারা ভোটের প্রচারণায় মাঠে আছে, সবগুলোই
কোনো রকমের উচ্ছৃঙ্খল আচরণ করার মতো কাউকে দেখতেছি না। ইনশাল্লাহ জামাত ইসলামী তো করবেই না। আমরা একদম এদিকে সতর্ক আছি যাতে নির্বাচনী কোনো আচরণ বিধি ভঙ্গ না হয়। ইনশাল্লাহ হবে না, সারা দেশেই হবে না। আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু জনাব লিটনের কাছে যেতে চাই ওই আচরণ বিধিটা নিয়ে, কারণ আচরণ বিধি নিয়ে অনেকে অনেক কথা বলা শুরু করেছে ইতিমধ্যে। তো আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কতটুকু মেনে চলবে এটা, একদম সংক্ষেপে বলতে? ধন্যবাদ। আচরণবিধির যে বিষয়গুলো আমি দেখছি, যে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যে এই যে পোস্টারগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন চুনকামের মানুষের যে ক্ষতিগুলো করে, সেই ক্ষতিগুলো হবে না। এবং আমি নির্বাচন কমিশনের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই কারণে যে সকল আপনার প্লাস্টিক যেগুলো পচনশীল নয়, সেই জিনিসগুলো বিধিনিষেধের মধ্যে পড়ছে, যেটাতে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা থাকবে। এবং কাপড়ের যে ব্যানারগুলো এবং সাইজ অনুযায়ী যেগুলো বলা হয়েছে সেই সাইজ অনুযায়ী হবে। এবং আমার মনে হয় এটা অত্যন্ত ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বিএনপির গতকালকে আমরা সৈয়দপুর জেলা বিএনপি রাজনৈতিক জেলা শাখায় আমরা বসছিলাম এবং আমাদের নির্বাচন যারা আহ্বায়ক এবং সকল মিলে আমরা সেই নির্বাচনটাকে আমরা কিভাবে করব, এবং সকলেই বলেছে যে আমরা নির্বাচনের যেগুলো আইন আছে সেগুলো প্রত্যেকটাই তারা মেনে চলবে। এটা আমরা খুব বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। লিমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন যে এখানে বড় দুই দল বিএনপি এবং জামায়াতের দুই নেতা বলছিলেন যে তারা আচরণবিধি মেনে চলবে। এবং এই যে উচ্ছ্বাস আমরা ইতোমধ্যেই দেখেছি যে মাইকিং শুরু হয়ে গেছে পুরো শহরে, যার যার প্রতীকের নামে, এবং মিছিলও হয়েছে আমরা দেখেছি। তো এই জিনিসগুলো আরও যত সময় গড়াবে তত আরও জমজমাট হয়ে আসবে, এরকমটি সবাই আশা করছি। লিমন, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। আমিরুল বাপ্পি, আমরা আশা করি শেষ পর্যন্ত এই উৎসব এবং আমেজটা থাকবে, এবং আশা করি যে এই তৃণমূল নেতাদের যে আলোচনা এটি আমাদের দর্শকরা পছন্দ করেছেন। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর এসে আমরা জানবো সাতক্ষীরার প্রচার প্রচারণার খবর। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকে কথা বলছি প্রচার প্রচারণা নিয়ে। যেতে চাই প্রান্তিক অঞ্চলে। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান রাজীব। রাজীব, আপনার মাধ্যমে সাতক্ষীরার এই প্রচার প্রচারণার প্রথম দিনের খবর তো জানতে চাই, সেই সঙ্গে মানে কেমন ছিল ওই অঞ্চলের এই নির্বাচনী পরিবেশ প্রথম দিনে। রাজীব। লিমন, গতকাল সাতক্ষীরায় প্রতীক বরাদ্দর পরপরই রাত 12টার পরপরই কিন্তু জেলার যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, এখানে মোট 4টি আসন রয়েছে। 4টি আসনের 20 জন প্রার্থী এবার তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামায়াত এবং বিএনপির প্রার্থীরা রয়েছেন, একই সাথে অন্যান্য কয়েকটি দলের প্রার্থী রয়েছেন। তো গতকাল থেকে আমরা যেটি রাত 12টা থেকেই রাত 12টা থেকেই কিন্তু এখানকার যারা প্রার্থী, বিশেষ করে জামায়াতের প্রার্থীরা রাত 12টা থেকেই প্রচারণা শুরু করেছেন। একই সাথে বিএনপির প্রার্থীরাও কিন্তু বিভিন্ন স্থানে জনসভা এবং গণসংযোগ করেছেন। আমরা এ বিষয়ে আরো জানবো। সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে তাদের প্রচারণা সম্পর্কে জানতে চাই। আপনারা আসলে কিভাবে প্রচার প্রচারণা শুরু করলেন, এবং এবারে তো বাধ্যবাধকতা অনেক বেশি, সেই জায়গা থেকে আপনারা কিভাবে প্রচারণা করছেন? ধন্যবাদ। এখন টেলিভিশনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মেহমান, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এমনটি হয়েছে যেন প্রচন্ড পিপাসার্থ একজন ব্যক্তি একটু পানি পেলে সে খেতে আগ্রহী হয়ে ওঠে। তো দীর্ঘদিন আমাদের দেশ থেকে নির্বাচনের সংস্কৃতি চলে যাওয়ার কারণে যেই আমরা ঘোষণা পেয়েছি, প্রতীক বরাদ্দ পেয়েছি, তখন সেই পিপাসার্থ জাতি যেন নূতন করে উজ্জীবিত হয়েছে। গতকাল রাত 12টা 1 মিনিট থেকেই আমাদের সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে এখানে দাঁড়িপাল্লার প্রতীক ব্যাপকভাবে তারা বিভিন্ন নিয়ম মেনেই, আচরণবিধি মেনেই বিভিন্ন জায়গায় তারা প্রতীক ঝুলিয়েছে এবং লিফলেট বিতরণ করছে। মানুষের ভিতরে একটা আমেজ ফিরে আসছে। গতকাল রাত 12টার পরে আমরা বিভিন্ন কর্নারে গিয়েছি, দেখছি শত শত লোক রাস্তায় দাঁড়িয়ে তারা একটা আনন্দমুখর ভাবে প্রতীক তারা ঝুলাচ্ছে এবং প্রতীক বিভিন্ন ভাবে তারা প্রচারিক কাজে করে যাচ্ছে। তো এটা যে সংস্কৃতিটা চলে গিয়েছিল, নির্বাচনী সংস্কৃতি একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, নূতন করে আসছে। বিশেষ করে আচরণবিধিতে এবার সম্পূর্ণ পরিবর্তন পাচ্ছি আমরা। বিগত সময় যে আচরণবিধিতে যা ছিল তা একেবারেই প্রায় পরিবর্তন নতুন করে এসেছে। প্রথম হওয়ার কারণে কিছু সমস্যা হয়, এটা স্বাভাবিক। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, তারাও নতুন হওয়ার কারণে আমরাও নতুন আচরণবিধি পাওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে, আমরা আন্তরিক আছি। এবং আমরা জনগণের মাঝে এখন আমাদের একটা আসনে, বিশেষ করে সাতক্ষীরা সদর 2 আসন,
এটা দেবহাটা উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভা, এই যে বিরাট একটা এরিয়ায় প্রচারের জন্য মাত্র 3টা মাইক আমরা ব্যবহার করতে পারবো। এটা অত্যন্ত অপ্রতুল। অফিস ব্যবহারের ক্ষেত্রে রেস্ট্রিকশন চলে আসছে। ইউনিয়নে একটা, পৌরসভার ওয়ার্ডে মাত্র একটা। এটাও একটা বৃহৎ এলাকা নিয়ে একটি ইউনিয়ন গঠন হয়, সেখানে একটা মাত্র অফিস, এটাও অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। অনেক অনেক প্রতিবন্ধকতা রয়েছে আপনাদের। আমরা একটু জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর কাছ থেকে জানতে চাই, তারা আসলে বিএনপি কিভাবে প্রচারণা করছে। যদিও আমরা আজকে দেখেছি তারা কিছুটা পিছিয়ে জামাতের কাছ থেকে। আপনার কাছে জানতে চাই আপনারা কিভাবে প্রচারণা করছেন। ধন্যবাদ এখন টেলিভিশনকে। আসলে আমরা তো গণতন্ত্রের যে ধারা, সেই ধারাটি নির্বাসনে গিয়েছিল। এখন এই গণতন্ত্রের ধারা ফিরে এসেছে এবং আমরা সেই ধারাকে অব্যাহত রাখার জন্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। গতকালকে প্রতীক বরাদ্দর পরে আমাদের 4টি আসনে আমাদের প্রার্থীরা নির্বাচন আচরণবিধি বজায় রেখে তারা তাদের পরিচালনা করেছে এবং রাত 12টার পর থেকে আমাদের দলের ফেস্টুন, ব্যানার বা আমাদের প্রতীক এগুলো তারা টানানোর কাজে ব্যস্ত ছিল। আসলে দীর্ঘ 17 বছরে আমাদের নেতাকর্মীরা এই গণতন্ত্রের জন্যে, গণতন্ত্রের সুবাতাসের জন্যে আন্দোলন সংগ্রাম করেছে। বিশেষ করে সাতক্ষীরা ছিল নির্যাতনের সবচেয়ে বড় চিত্র। এখানে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে শত শত নেতাকর্মী আহত হয়েছে, অনেক নেতাকর্মী নিহত হয়েছে। এবং আপনারা দেখেছেন যে সাতক্ষীরায় যারা কিনা আমরা বিরোধী দল করি, একটি মানুষও নাই যে তাদের বিরুদ্ধে মামলা নাই। সর্বোপরি গণতন্ত্রের প্রত্যাশায় আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিকা রাখবে এবং আমি আশা করি যে গণতন্ত্রের প্রতীক, এদেশের সাধারণ মানুষের হৃদয়ের প্রতীক ধানের শীষের পক্ষে থেকে এই দলকে আগামী দিনে তাদের কাঙ্ক্ষিত জায়গায় সংসদে পাঠাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে জামাত এবং বিএনপি নেতৃবৃন্দ, তারা যেটি বলছিলেন যে অনেকটা বাধাহীনভাবে তারা এবারে নির্বাচনে অংশ নিতে পারছেন। একই সাথে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের যে দলীয় প্রার্থীরা রয়েছেন তারা বিজয়ী হবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। বিগত সময়গুলোতে আসলে যেভাবে নির্বাচন আচরণবিধি ছিল সেই জায়গাটিতে থেকে এবার কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যে কারণে তাদের কিছুটা বাধ্যবাধকতার মধ্যে থেকেই এবার নির্বাচনী প্রচারণা করতে হচ্ছে। যদিও এখানকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রমে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে জনসভাগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। একই সাথে দলীয় যারা কর্মী রয়েছেন, বিভিন্ন দলের যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু অনেকটা আনন্দ ঘন পরিবেশে তারা কিন্তু এবার নির্বাচনী পরিবেশে তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন। এখানকার প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে তাদের ক্ষেত্রে কিন্তু সব ধরনের যে প্রস্তুতি সেটি তারা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আগামী যে নির্বাচনটি আসছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনের দিন পর্যন্ত তারা কিন্তু তাদের এই যে প্রচারণা কার্যক্রম আগের দিন পর্যন্ত তারা করতে পারবেন এবং সেই প্রচারণা শেষে তারা নির্বাচনের মাধ্যমে তাদের যে প্রার্থী তাদেরকে বিজয়ী করে আনতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ। জি হাসান, যারা অতিথি তারা এভাবেই বলছিল যে রাত 12টা থেকে যেন ঈদের একটা আমেজ শুরু হয়েছে এবং সেটি 17 বছর পর। ধন্যবাদ আপনাকে এবং আপনার সঙ্গে থাকা অতিথিদের। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।